আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান। প্রিয় শিক্ষার্থী, যে যেখান থেকে যুক্ত থাকবেন পরবর্তীতে এই ভিডিওটি দেখবেন, তাদেরকে বলতে চাই বাংলাদেশে বর্তমান বিদ্যুৎ বিভ্রাটের যে সমস্যা, সেটার কারণে আমরা যে লাইভ ক্লাসটি অ্যারেঞ্জ করতে চেয়েছিলাম সেটি সম্ভব হয়নি। দ্যাটস ওয়াই আমি চেষ্টা করছি একটি রেকর্ড ক্লাস দেওয়ার। আজকে যে বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই, বাংলাদেশ ব্যাংকের এডির একটা প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, এবং এইখানে যে প্রশ্নগুলো এসেছে তার একটা অ্যানালাইসিস আপনাদেরকে দিব, এবং কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেসব বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, আমরা কথা বাড়াতে চাই না, চলে যেতে চাই মূল বিষয়ে। আমি শেয়ার করতে চাই আমার স্ক্রিন। নিশ্চয়ই আপনারা স্ক্রিন দেখতে পাবেন। পরবর্তীতে কোনো সমস্যা হলে ডেফিনেটলি আমাকে ইনফর্ম করবেন। ডেফিনেটলি যে ভিডিওটা আপলোড করা হবে সেই ভিডিওতে আপনার কমেন্ট সেকশনে আপনাদের সমস্যা, প্রশ্ন সব বিষয়ে জানতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি আমাদের মূল সেশনে। আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলার কথা ছিল, যে বিষয় নিয়ে ক্লাস নেওয়ার কথা ছিল, সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং সিনিয়র অফিসারের প্রিপারেশনের বিষয়ে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন বাংলাদেশ ব্যাংকের প্রশ্নটি নিয়ে অ্যানালাইসিস করতে চাই। এই প্রশ্নে সব থেকে আহ, গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি, কোন কোন টপিকে আপনি বেশি বেশি গুরুত্ব দিবেন, এবং বাংলাদেশ ব্যাংকের এডির যে জেনারেলের যে প্রশ্নটি হয়েছে, বাংলাদেশ ব্যাংকের এডির যে পরীক্ষাটি হয়েছিল 2023 সাল ভিত্তিকের, সেই প্রশ্নটি আমরা দেখতে চাই। এটাই ছিল সর্বশেষ প্রশ্ন, এবং প্রশ্নটা তুলনামূলকভাবে অন্য অন্য এডি পরীক্ষার থেকে মোটামুটি একটি স্ট্যান্ডার্ড প্রশ্নই ছিল। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে চাই প্রথম যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটিতে লেখা রয়েছে চুজ দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। ওই বাক্যটি চুজ করতে বলা হচ্ছে যে বাক্যটিতে একটি অ্যাডজেক্টিভ রয়েছে। প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটা প্রশ্ন আমি দেখাতে চাই। প্রথমে অপশন এ যেটা রয়েছে, লেখা রয়েছে হি ইজ ডুইং ওয়েল। এই যে ডুইং ওয়েল, ডুইং ভার্বটিকে যে মডিফাই করছে সে হচ্ছে ওয়েল। আর ভার্বকে যে মডিফাই করতে পারে সে ডেফিনেটলি অ্যাডভার্বে কাজ করে, কিন্তু কারণ ভার্বকে অ্যাডভার্ব ব্যতীত অন্য কেউ মডিফাই করতে পারে না। প্রিয় শিক্ষার্থী, অপশন বিটা নিয়ে হয়তো একটু পরে কথা বলবো, কারণ অলরেডি বুঝে গেছেন অপশন বিটাই উত্তর হবে। কারণ দিস ইজ আ লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, আমরা জানি যে লিঙ্কিং যে ভার্ব থাকে সেই ভার্বকে কোনোভাবেই অ্যাডভার্ব মডিফাই করতে পারে না। লিঙ্কিং ভার্বের পরে যেটি বসে সেটি ডেফিনেটলি অ্যাডজেক্টিভ হয় অথবা নাউন ফ্রেজ হয়। দিস ইজ নট আ নাউন ফ্রেজ অর নাউন। দ্যাটস ওয়াই এই প্রশ্নটি হবে একটি অ্যাজেক্টিভ। কি হবে? অ্যাজেক্টিভ। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী যে ওয়েল গুলো রয়েছে সেগুলো দেখতে চাই। দ্যাট ইজ আ ওয়েল। আমরা ডেফিনেটলি অনেকেই অবগত রয়েছি যারা বাংলাদেশ ব্যাংক এডি প্রিপারেশন এবং সিনিয়র অফিসার, বিশেষ করে এই যে এ শব্দটি রয়েছে, দিস ইজ ডিটারমিনার। এটি একটি ডিটারমিনার। আপনারা নিশ্চয়ই জানেন যে ডিটারমিনার বা আর্টিকেল আপনি যেটা নামে এটাকে অভিহিত করেন না কেন, এরপর একটি মাত্র শব্দ যদি থাকে, দ্যাট ইজ, দ্যাট উইল বি আ নাউন, রাইট? দ্যাট ইজ আ নাউন, যেটাই বলেন না কেন। তো এইটা ডেফিনেটলি ওয়েলটা এখানে হচ্ছে একটি নাউন। প্রিয় শিক্ষার্থী, লাস্ট অপশন যেটা রয়েছে, ওয়েল আই অ্যাম নট লুকিং ফর হিম। এই যে সেন্টেন্সের শুরুতে যখন ওয়েলটা বসছে, এটা অ্যাডভার্বেরই কাজ করছে। সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব বসে পুরো সেন্টেন্সটিকে মডিফাই করার ক্ষমতা রাখে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল বিষয়। সো এইখানকার অ্যান্সারটা হচ্ছে অপশন বি। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাওয়ার আগে একটি বিষয় অবগত করতে চাই। তার মানে পার্টস অফ স্পিচ থেকে বাংলাদেশ ব্যাংকের এডি বলেন, সিনিয়র অফিসার বলেন, সেটাতে প্রশ্ন আসতে পারে। সো আমাদের মূল ক্লাসে আমরা এই বিষয় নিয়ে কথাবার্তা বলবো। প্রিয় শিক্ষার্থী, চলে যেতে চাই পরবর্তী প্রশ্নে। 27 নম্বর যে প্রশ্নটি রয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রশ্নটি রয়েছে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে, কোনো কোয়েরি থাকলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, কারণ যেহেতু আমি এটা লাইভ দিতে পারি নাই, রেকর্ড দেওয়ার চেষ্টা করছি। ডেফিনেটলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যানালজি অফ কাওয়ার্ড অ্যান্ড ক্রাভেন। এই যে শব্দটি এখানে রয়েছে, এইটা দেখে বোঝা যাচ্ছে, এটা বলেই দিয়েছে অ্যানালজি। অ্যানালজিতে আসলে আমরা দুইটার মিল খুঁজে বের করার চেষ্টা করি। উপরের দুইটার যে মিল থাকে, সেই মিলটাকে এই নিচের চারটা অপশন থেকে একটাকে মেলানোর চেষ্টা করি। আমরা ডেফিনেটলি কাওয়ার্ড মানে সবাই জানি, এটা মানে হচ্ছে ভীরু। আর যিনি ভীরু বা ভীরুর যে ইয়াটা, অত্যাধিক ভীরু যাকে বলা হয় তাকে বলা হয় ক্যারাভেন। তার মানে কাওয়ার্ডই হচ্ছে ক্যারাভেন। এমন ভাবে আমরা যদি নিচের অপশনগুলো দেখার চেষ্টা করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে লায়ার রয়েছে। লায়ার মানে জানেন না এমন কেউই হতে পারেন না। লায়ার মানে হচ্ছে মিথ্যাবাদী, এটা মনে হয় আমরা সবাই জানি। তো লায়ার যেহেতু মিথ্যাবাদী, এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিশিয়াস রয়েছে, ফ্যাসিশিয়াস। তো এই যে ফ্যাসিশিয়াস শব্দটি রয়েছে, এটি উত্তরটি কি হতে পারে, এটির মিনিংটা কি হতে পারে? আপনারা ডেফিনেটলি ভিডিওটা থামিয়ে লিখে জানাবেন যে ফ্যাসিশিয়াস শব্দের অর্থটা কি হতে পারে। প্রিয় শিক্ষার্থী, ফ্যাসিশিয়াস শব্দের অর্থ হবে হচ্ছে
কি বলে এটাকে, ঠাট্টা করা বা হচ্ছে বিদ্রূপ করা। ফ্যাচিশিয়াস মানে হচ্ছে ঠাট্টা করা বা বিদ্রূপ করা। সো ফ্যাচিশিয়াস যেটা রয়েছে এটা হচ্ছে ঠাট্টা করা বা বিদ্রূপ করা। ফ্যাচিশিয়াস হচ্ছে ঠাট্টা করা বা বিদ্রূপ করা। ফ্যাচিশিয়াস হচ্ছে ঠাট্টা করা বা বিদ্রূপ করা। আর এখানে লায়ার মানে তো আমরা ডেফিনেটলি জানি, এটা হচ্ছে মিথ্যাবাদী। লায়ার মানে হচ্ছে মিথ্যাবাদী। প্রিয় শিক্ষার্থী, আমরা অপশন সি তে চলে যদি যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি জাজ হচ্ছে বিচারকের কাজ। বিচারকের কাজ, জাজ হচ্ছে বিচারকের কাজ। এখানে দেখতে পাচ্ছি ইম্পার্শিয়াল। ইম্পার্শিয়াল মানে আমাদের জানার কথা, ইম্পার্শিয়াল মানে হচ্ছে নিরপেক্ষ, যে কোনো পার্ট নিচ্ছে না, কোনো অংশ নিচ্ছে না। সো এটার মানে হবে হচ্ছে নিরপেক্ষ। নিরপেক্ষ। এরপর আমরা দেখতে পারি যদি কমেন্টেটর, এটা মানে আমরা সবাই জানি ধারাভাষ্যক। ধারাভাষ্যকর, ধারাভাষ্যকর। এরপর আমরা দেখতে পাচ্ছি কস্টিক রয়েছে, এটা মানে হচ্ছে তীব্র। বা বলতে বলতে পারেন হচ্ছে তিক্ত বলতে পারেন, তীক্ষ্ণ বলতে পারেন, তীব্র বলতে পারেন। সো তীক্ষ্ণ বা হচ্ছে তীব্র বলা যেতে পারে। ইন্টেন্সিফাই যেটা করা হয় আর কি, সেটা হচ্ছে কস্টিক। সো এটা ডেফিনেটলি তীব্র হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি ডুফ, এটার মানে হচ্ছে ডুফ হচ্ছে গালিবল, মানে যিনি প্রতারণা করে, সে হচ্ছে প্রতারণার যোগ্য, সে হচ্ছে গালিবল হবে। সো ডেফিনেটলি ডুপ মানে হচ্ছে প্রতারণা করা, এটা আমি লিখে দিতে চাই, প্রতারণা করা। এবং গালিবল মানে হচ্ছে, গালিবল মানে হচ্ছে বিশ্বাস, কি বলবো, প্রতারণার যোগ্য। প্রতারণার যোগ্য, প্রতারণার যোগ্য। এই হচ্ছে কথা। প্রিয় শিক্ষার্থী, অ্যানালজিতে আমরা মেলানোর চেষ্টা করি। উপরে ছিল কাওয়ার্ড অ্যান্ড ক্রাভেন, সেটা হচ্ছে ভীরু, এবং কাপুরুষের ব্যাপারটা ছিল যে অতি কাপুরুষ, অতি ভীরু, সেই হচ্ছে কারাভেন। এবং হচ্ছে আমরা নিচে দেখলাম ডুপ, প্রতারণা করা, এবং গালিবল মানে হচ্ছে প্রতারণার যোগ্য। দুইটা সিনোনিম বলা যেতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। পরবর্তী প্রশ্নটি নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী প্রশ্নটি রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং রিজেম্বলস প্রুন অ্যান্ড হেজ। একটু খেয়াল করেন, প্রুন মানে হচ্ছে এই যে, হেজ মানে হচ্ছে ঝোপঝাড়। এই ঝোপঝাড় কাটাকে বলা হয় প্রুন। তাহলে ঝোপঝাড়, ঝোপঝাড়, ঝোপঝাড় কাটাটাকে বলা হয় প্রুন। ঠিক তেমনি ভাবে এটার সাথে আমরা খুবই ইয়া ইউজ টু, সেটা হচ্ছে হেয়ার, চুল কাটাকে ট্রিম করা বলা হয়। চুল কেটে ফেলা, চুল ফেলে দেওয়া, ট্রিম। তো ঝোপঝাড় কাটাকে, ঝোপঝাড় যেটা সেটাকে কেটে ফেলা হচ্ছে প্রুন করে ফেলা, আর চুল একদম ফেলে দেওয়াটাকে হচ্ছে চুলকে ট্রিম করে ফেলা। সো আমি মনে হয় রিলেশনটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, চলে যেতে চাই পরবর্তী প্রশ্নে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হুইচ অফ দ্য, এখানে তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হইতে পারলাম যে অ্যানালজি থেকে প্রশ্ন আসে, অ্যানালজি থেকে প্রশ্ন আসে। তাহলে অ্যানালজিতে প্রশ্ন যদি আপনি অ্যানালজিতে যদি ভালো করতে চান, একটা ভালো পরামর্শ হতে পারে যে অ্যানালজি সবসময় বিগত বছরের প্রশ্ন থেকে কমন আসে। সো আপনি যদি বিগত বছরের পেয়ারসনের কিছু অ্যানালজি বা হচ্ছে বিগত বছরের ব্যাংকে বিভিন্ন আসা অ্যানালজি গুলো পড়ে ফেলেন, আপনি মোটামুটি এখান থেকে কমন পেয়ে যাবেন। মোটামুটি 300-400 পড়লেই একটা কমন পাওয়ার সম্ভাবনা থাকে। ওই শিটটা আমি ভবিষ্যতে আপনাদেরকে দিয়ে দিব। সো প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যেতে চাই পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি দেখতে পাচ্ছেন রয়েছে 39, যে প্রশ্নটি রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড স্যাগাসিয়াস। এই স্যাগাসিয়াস মানে হচ্ছে বিচার বুদ্ধি সম্পন্ন একজন ব্যক্তি, সেটাকে আমরা বলি হচ্ছে স্যাগাসিয়াস। স্যাগাসিয়াস এর মানে যে কি, এটার সিনোনিম কি হইতে পারে, এটার উত্তর কি হইতে পারে, এটা আপনি নিচেই লিখে রাখবেন, কমেন্ট করবেন। তারপরে আপনি লেখার পরে দেখবেন যে আপনার এটা ঠিক আছে কিনা। বা অ্যাফেকশনিয়েট মানে তো আমরা সবাই জানি যে অ্যাফেকশনিয়েট মানে হচ্ছে স্নেহ, মমতা, ভালোবাসা। তারপরে হচ্ছে ইনসিসিভ যেটা রয়েছে, সেটার মানে হচ্ছে তীক্ষ্ণ বা হচ্ছে কি বলবো, তীব্র বলতে পারেন। আমি একটু লিখে দেই, তীক্ষ্ণ লিখে দেই। আর অ্যাফেকশনেট মানে হচ্ছে স্নেহ বা ভালোবাসার, স্নেহ বা ভালোবাসার বলতে পারেন, ভালোবাসার বলতে পারেন। ঠিক আছে। এরপর হচ্ছে ফ্যাচুয়াস যেটা রয়েছে, এটা মানে হচ্ছে বোকা। ফ্যাচুয়াস মানে যেটা রয়েছে, এটা মানে হচ্ছে বোকা। এরপরে সেডেনটারি যেটা রয়েছে, সেডেন্টারি, এই সেডেন্টারি শব্দের অর্থটা হচ্ছে কাজ সম্বন্ধে বা আহ, বসে বসে করতে হয় এমন, বা কাজ বসে বসে করতে পারে এমন কাজকে বলা হয় সেডেন্টারি। সো কাজ যদি কেউ বসে বসে করতে পারে সেটাকে বলা হয় সেডেন্টারি। সো বসে বসে করতে হয় এমন কাজকে বলা হয় সেডেন্টারি। বসে বসে করা কাজকে বলা হয়, বসে বসে করা কাজ, সেটাকে বলা হয় সেডেন্টারি। ঠিক আছে। সো ডেফিনেটলি আমাদের কাছে যেহেতু জানতে চাইছে স্যাগাসিয়াস এর অ্যান্টোনিমটা কি, বিপরীত শব্দটা কি, বিপরীত শব্দ স্যাগাসিয়াস এর বিপরীত শব্দটা কি। সো এইটির বিপরীত শব্দ অ্যান্টোনিমটা হবে হচ্ছে ফ্যাচুয়াস, দ্যাট মিন্স হচ্ছে বোকা। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। তার আগে একটু জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে তার মানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারলাম, অ্যান্টোনিম,
অ্যান্ড সিনোনিম থেকে প্রশ্ন থাকবে। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে ভালো পরামর্শ দিতে চাই যে স্বল্প সময়ে বা অল্প সময়ে যদি আপনি সিনোনিম অ্যান্টোনিমে ভালো করতে চান, সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আগে পড়ে ফেলবেন। আর আপনার হাতে যদি অনেক সময় থাকে, সেক্ষেত্রে আপনি ওয়ার্ল্ড যে ABCDEFG যে সিরিয়ালি যে ওয়ার্ড থাকে যে বিভিন্ন বইয়ে, সেগুলো থেকে আপনি পড়তে পারেন। এক্ষেত্রে ডাইজেস্ট বইও ভালো হতে পারে ব্যাংকের জন্য। সো প্রিয় শিক্ষার্থী, আমরা 40 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এই প্রশ্নটি নিয়ে কথা বলতে চাই। লেখা রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ ইকুইভ্যালেন্ট টু মেলে। এই যে ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে এটাও সিনোনিম জানতে চাওয়া হয়েছে। ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে এটাও সিনোনিম, সিনোনিম জানতে চাওয়া হয়েছে। তো শিক্ষার্থী, সিনোনিম জানতে চাওয়া হয়েছে, একটু খেয়াল করবেন। ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে একই রকম বা সিনোনিম বলা হচ্ছে। তো এই যে মেলে শব্দ অর্থটা হচ্ছে বিবাদ বা দ্বন্দ্ব। এটার মানে হচ্ছে বিবাদ বা দ্বন্দ্ব, বিবাদ বা দ্বন্দ্ব, বিবাদ বা দ্বন্দ্ব। তো এখানে তো আমরা খেয়াল করি, কাইন্ডনেস মানে তো দয়া, এটা বলার দরকার নেই। এরপর হচ্ছে ব্রল, যেটা রয়েছে এইটার মানে কিন্তু দ্বন্দ্ব বা বিবাদ বা ঝগড়া বা একমত না হওয়া বলতে পারেন, বিবাদ। এই প্রিমিটিভ ডান্স হবে না, সিম্পল সং হবে না, সাধারণ গান বা হচ্ছে প্রাচীন নৃত্য হবে না। সো এগুলো বাদ গেল। ডেফিনেটলি উত্তর অ্যান্সার হিসেবে আমরা নিচ্ছি বি কে। সো এখানেও এটা সিনোনিম অ্যান্টোনিম এর মধ্যেই যাবে। সো আমরা অলরেডি এইটাকে ফাইন্ড আউট করে ফেলেছি যে সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী, আপনাদের যদি সিনোনিম অ্যান্টোনিমে ভালো করতে হয়, সেটার জন্য আমি বলেছি, আরেকবার বলে দিতে চাই যে আপনি প্রিভিয়াস ইয়ারের যে সিনোনিম অ্যান্টোনিম গুলো আছে, এগুলো উত্তর সহ প্রথমে শেষ করার চেষ্টা করবেন। যাদের সিনোনিম অ্যান্টোনিম গুলো মনে থাকে না, তারা কমেন্ট সেকশনে যেটা জানাতে পারেন যে সিনোনিম অ্যান্টোনিম মনে রাখার জন্য কি করা যেতে পারে। আমি পরবর্তী ভিডিওতে আপনাকে জানাবো যে সিনোনিম অ্যান্টোনিমে যদি আপনি ভালো করতে চান, তাহলে আপনার কি করা উচিত বা কিভাবে সিনোনিম অ্যান্টোনিম গুলোকে খুব সহজে মনে রাখা যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যেতে চাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী 41 নাম্বার 41 নাম্বার কোশ্চেন যেটি রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইমা ফেসি রয়েছে। এই প্রাইমা ফেসি মানে হচ্ছে লাভ এট ফার্স্ট সাইটের কথা শুনেছেন কিনা, প্রথম দর্শনেই প্রেম। তো এইরকম প্রাইমা ফেসিয়া মানে হচ্ছে প্রথম দর্শনেই। সো আমরা একদম শুরুতেই উত্তরটা পেয়ে গিয়েছি। সো আমাদের অন্য কিছু দরকার হচ্ছে না, বিকজ হচ্ছে ডি নাম্বার যেটা রয়েছে সেটাতেই উত্তর রয়েছে, অ্যাট ফার্স্ট সাইট। সো এইটা হচ্ছে একটা ইডিয়মস এন্ড ফ্রেজ বা আইডিয়মস এন্ড ফ্রেজ বলতে পারেন, আইডিয়মস এন্ড ফ্রেজ। তো পরীক্ষায় আইডিয়মস এন্ড ফ্রেজ আসে অনেক। সো আইডিয়মস এন্ড ফ্রেজের ক্ষেত্রে যদি আপনার একই কথা, যদি অনেক সময় থাকে, তাহলে আপনি ধারাবাহিকভাবে সিরিয়ালি ABCD এর যত, এভাবে সিরিয়ালি যত আইডিয়মস এন্ড ফ্রেজ রয়েছে সেগুলো পড়ে ফেলেন। আর যদি মনে হয় যে না স্যার, আমার কাছে এত সময় নেই বা আমি এত বেশি মনে রাখতে পারি না, সেক্ষেত্রে আপনার জন্য একটা ভালো পরামর্শ হতে পারে আপনি প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে পড়ার চেষ্টা করবেন। প্রিয় শিক্ষার্থী, এবং বারবার রিভাইজ করলে আপনার এইগুলো মনে রাখতে পারবেন। এক্ষেত্রে আপনি পড়াশোনা একটু এদিক ওদিক করে মনে রাখার চেষ্টা করবেন যে আমার তার সাথে প্রাইমা ফেসিয়া ফেসি হয়েছিল, আমার তার সাথে প্রাইমা ফেসিয়া হয়েছিল, সেই মেয়েটির সাথে আমার প্রাইমা ফেসিয়া হয়েছিল। তো এই যে প্রাইমা ফেসিয়া হয়েছিল, তার মানে তার সাথে প্রথম দর্শন, প্রথম সাক্ষাৎ, প্রথম দেখা, প্রথম যে করলেন, সেটা হয়েছিল আর কি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা 41 নাম্বার প্রশ্নটিও শেষ করে ফেললাম। আপনারা নিশ্চয়ই জানেন বা অবগত আছেন যে সিনিয়র অফিসার এবং বাংলাদেশ ব্যাংকের এডি প্রশ্নে 25টা ইংরেজি প্রশ্ন থাকে। আমরা 25টাই সলভ করবো এবং আমরা সর্ট অফ অ্যানালাইসিস করছি এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেই বিষয়টা জানার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যেতে চাই নেক্সট স্লাইডে, পরবর্তী কোশ্চেনে। আনসার দ্য কোশ্চেন নাম্বার 42। আপনারা এখানে কি করবেন, একটু পজ করবেন, ভিডিওটা পজ করে এই প্রশ্নটার উত্তরটা দিয়ে ফেলবেন যে হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার। আমি বলেছিলাম অনেক আগে, কারোর কথা কখনো যদি সুযোগ থাকে আমার কথা শোনার, তাহলে আমি অনেকবার বলেছি যে সিনোনিম অ্যান্টোনিম সরি নাম্বার অ্যান্ড জেন্ডারের ক্ষেত্রে খুবই সিম্পল কিছু নাম্বার অ্যান্ড জেন্ডার পড়লে হয়ে যায়। বাজারে প্রচলিত অনেক ইংরেজি বই দেখা যায়, সেখানে অসংখ্য নাম্বার জেন্ডার দিয়ে রাখা হয়েছে। এটা জানার জন্য বা দীর্ঘ সময় যারা পড়বে তাদের জন্য বেটার হবে। কিন্তু আপনি যেহেতু স্বল্প সময়ের জন্য যদি প্রিপারেশন নিতে চান, যেহেতু খুব শীঘ্রই সিনিয়র অফিসারের একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, আশা করছি ঈদের আগে হবে না, ঈদের পরে হবে, তো সেই সময়টাও খুব বেশি দীর্ঘ নয়। তো সেই ক্ষেত্রে আপনাকে যদি এই সি নাম্বার কমন পেতে চান বা জেন্ডার কমন পেতে চান, এটা একটা শীট আমি প্রোভাইড করে দিব পরবর্তীতে। এটা নিয়ে আবার আমাকে পার্সোনালি লক করার কোনো প্রয়োজন নেই। আমি এটা প্রোভাইড করে দিব, পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন যারা পেইড ইয়াতে থাকবেন। সো আপনাদের ওই দায়িত্বটা আমার থাকলো, আমি সময় মতো আপনাদেরকে একটা নাম্বার এবং জেন্ডারের শীট দিয়ে দিব। ওই নাম্বারে কিছু স্পেসিফিক নাম্বার থাকবে, 40টা থেকে 50টার মতো নাম্বার থাকবে, ওইটা পড়লে হয়ে যাবে। কিন্তু আপনি যদি নাম্বারের পুরো প্রিপারেশন নিতে চান, তাহলে কিন্তু আপনাকে কয়েক শত নাম্বার পড়তে হতে পারে, 700-800 নাম্বার পড়তে হতে পারে। এত নাম্বার আপনার পড়তে হবে না, প্রিয় শিক্ষার্থী। এবং জেন্ডারের ক্ষেত্রে সেম কথা, জেন্ডারেও আমি ওরকম 70-80টার মতো জেন্ডার দিয়ে দিব, ওইগুলো থেকে কমন আসবে। এটা শুধুমাত্র যে
বাংলাদেশ ব্যাংক এডি বা সিনিয়র অফিসে কমন আসবে ব্যাপারটা এমন নয়। বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষায় আমি যেগুলো দেবো ওগুলো থেকে ইনশাল্লাহ কমন থাকবে। সো নাম্বার জেন্ডার থেকে প্রশ্ন আসে, এটাও আমরা জানতে পারলাম। আমরা এই প্রশ্নটার উত্তরটা নিশ্চয়ই এখন আপনারা দিয়ে ফেলেছেন। সো প্রিয় শিক্ষার্থী, আপনারা ভিডিও পজ করে করে উত্তর দিবেন এবং পরে মেলানোর চেষ্টা করবেন। খেয়াল করবেন হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার, খেয়াল করবেন এখানে এজেন্ডা, মিডিয়া, হাইপোথিসিস, সিলেবি রয়েছে। তো এই যে প্রত্যেকটা এইটা হচ্ছে একটা প্লুরাল এবং এটা সিঙ্গুলার ফর্ম হচ্ছে এজেন্ডাম, এজেন্ডাম, এটা হচ্ছে এটার সিঙ্গুলার। এবং এটা হচ্ছে মিডিয়া, এটার ইয়া হচ্ছে মিডিয়াম, ঠিক আছে, এইটা হচ্ছে ইয়া। এবং এটার হচ্ছে হাইপোথিসিস, এটার প্লুরাল, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা প্লুরাল হচ্ছে হাইপোথিসিস, ঠিক আছে, হাইপোথিসিস এটা। এবং সিলেবাস, সিলেবাস, ঠিক আছে, এইটা। তো এই যে প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করবেন এই সিলেবাসের এটাও কিন্তু তাহলে প্লুরাল এবং সিলেবাস যেটা রয়েছে এটা সিঙ্গুলার। তো এরকমই কিছু জিনিস আমি আপনাদেরকে দিয়ে দিব যেগুলো কমন, ভেরি কমন, এবং ওইগুলো পড়লে আপনি ডেফিনেটলি শিওর থাকেন যে আপনি নাম্বার এবং জেন্ডারে ভালো করবেন প্রিয় শিক্ষার্থী। সো আমরা চলে যেতে চাই পরবর্তী প্রশ্নে। 43 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটি দেখবেন ডেফিনেটলি। দেখা যাচ্ছে আইডেন্টিফাই, খুঁজে বের করেন দ্য সাবস্টিটিউট ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স। তার মানে আমরা বুঝলাম যে সাবস্টিটিউশন পরীক্ষায় আসে, অন্য সাবস্টিটিউশন যেটাকে বলে বাংলায় আমরা বলি এক কথায় প্রকাশ। সো এখানে বলা হচ্ছে ওয়ান হু ইজ নট, যিনি করেন না, ইজিলি প্লিজড, যিনি সহজে পছন্দ করেন না, বা এনিথিং, মানে কোনো কিছু যিনি সহজে পছন্দ করেন না তাকে আপনি কি বলবেন? তাকে আপনি খুঁতখুঁতে বলবেন। ঠিক আছে। সো খুঁতখুঁতে যে ইংরেজিটা সেটা হচ্ছে ফাস্টিডিয়াস, এটা হচ্ছে খুঁতখুঁতে, এটা হচ্ছে খুঁতখুঁতে প্রিয় শিক্ষার্থী। সো যিনি কোনো কিছু সহজে পছন্দ করেন না তাকে আমরা বলছি ফাস্টিডিয়াস, খুঁতখুঁতে। আমি পরবর্তীতে দেখবো যে আপনারা কমেন্ট করে রাখবেন যে আসলে আপনারা এই প্রশ্নের উত্তরটি দিতে পেরেছেন কিনা। সো এগুলো এক ধরনের মুখস্থ মেমোরাইজিং পার্টের মধ্যে পড়ে। তার মানে আমরা আরো একটি সিদ্ধান্তে উপনীত হচ্ছি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অন ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ানের ওটা ভালো করে দেই, সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ, সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন, ওকে আমি এটা ঠিক করে লিখে দিই, সাবস্টিটিউশন। সো অনার্স সাবস্টিটিউশন থেকে প্রশ্ন আসে, সো আমরা এগুলোও ভালো করে জানার চেষ্টা করব। এই ক্ষেত্রে অনার্স সাবস্টিটিউশনটা আমার বাস্তবে পড়তে ভালো লাগতো। সো আমার যে বইগুলো থেকে আমরা পড়াশোনা করেছি সেই ক্ষেত্রে আমি সবই পড়ে ফেলছিলাম, কারণ এটা আমার পড়তে ভালো লাগতো এবং এটা খুব সহজে মনে রাখা যেত। তো আপনাদেরকে বলবো এইটা আপনি যখন পড়বেন একটু বুঝে শুনে পড়বেন, যে এইটা যে কোনো কিছু যার পছন্দ হয় না সে কি খুঁতখুঁতে ফার্স্ট শেষ। সো প্রিয় শিক্ষার্থী এইভাবে নিজের সাথে নিজে কথা বলে বলে পড়বেন, তাহলে বিষয়গুলো খুব ইজি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী আমরা একটু গ্রামেটিক্যাল প্রশ্নে চলে এসেছি। আমরা 44 নাম্বার যে প্রশ্নটি রয়েছে বলা হচ্ছে যে হুইচ আন্ডারলাইন পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান ইরর। আর এই যে আন্ডারলাইন যে পার্টগুলো রয়েছে এর মধ্যে কোনটা এই সেন্টেন্সের কোন আন্ডারলাইন পার্টে একটা ভুল আছে সেটা খুঁজে বের কথা বলা হয়েছে। এই ধরনের প্রশ্নকে আমরা বলে থাকি পিন পয়েন্ট ইরর, যেগুলো আপনি ব্যারিস্টার লিস্টফেলের হিউজ পরিমাণে পেয়ে যাবেন, ইভেন পেয়ারসন অবজেক্টিভ ইংলিশে তো পাবেনই। সো এইখান থেকে প্রশ্নগুলো কপি করা হয়। সাধারণত বলা হচ্ছে ইজ ফার্নিচার। সেক্ষেত্রে আপনাদেরকে জানাতে চাই এটা কিন্তু একটা পার্টস অফ স্পিচের প্রশ্ন। এই ফার্নিচার, ফার্নিচার যে শব্দটি রয়েছে এটি একটি নন কাউন্টেবল নাউন, নন কাউন্টেবল নাউন। এবং এই নন কাউন্টেবল নাউন কখনো গণনা করা হয় না। কিন্তু মনে রাখতে হবে নন কাউন্টেবল নাউন গণনা করা হয় না, গণনা করা হয় না, বা অনেকে হয়তো যায় না বলেন এটা সহিহ বা শুদ্ধ না, গণনা করা হয় না। কিন্তু মনে রাখবেন সকল নন কাউন্টেবল নাউনকে কাউন্টেবল নাউনের সাহায্যে গণনা করা যায়। সকল নন কাউন্টেবল নাউনকে, সকল নন কাউন্টেবল নাউনকে, সকল নন কাউন্টেবল নাউনকে কি করা যায়? কাউন্টেবল নাউনের সাহায্যে গণনা করা যায়। কাউন্টেবল নাউন এর সাহায্যে, এর সাহায্যে গণনা করা যায়, গণনা করা যায়, গণনা করা যায় প্রিয় শিক্ষার্থী। সো আমরা যদি বলি যে টি, টি কিন্তু আমরা গণনা করতে পারি না, কিন্তু আমরা কিন্তু একটা কাউন্টেবল নাউন, যেমন কাপ, কাপ একটা কাউন্টেবল নাউন, কাপের প্লুরাল ফর্ম আছে, এটা দেখে বোঝা যায় সে কাউন্টেবল নাউন, কাপ একটা কাপ দুইটা কাপ। So আমরা বলতে পারি এ কাপ অফ টি, এ কাপ অফ টি। আমরা 2 কাপ খাইতে গেলে বলবো 2 কাপ অফ টি, 2 কাপ অফ, 2 কাপ অফ টি, 2 কাপস অফ টি। ঠিক তেমনি ভাবে আমরা যদি বলি যে
পানি পানি ওয়াটার গণনা করা হয় না, সো আমরা বলতে পারি এ গ্লাস অফ ওয়াটার, টু গ্লাসেস অফ ওয়াটার, থ্রি গ্লাসেস অফ ওয়াটার। আবার আমরা বলতে পারি বটলে, আমরা এরকম ভাবে বটল নিয়ে বলতে পারি আ বটল অফ ওয়াটার, তারপর হচ্ছে টু বটলস অফ ওয়াটার। বোতলটা কিন্তু কাউন্টেবল, একটা বোতল, এখান থেকে আমরা বলছি দুইটা বোতল, সো বোতল কিন্তু কাউন্টেবল। সো কাউন্টেবল নাউনের সাহায্যে নন কাউন্টেবল নাউনকে গণনা করা যায় তো শিক্ষার্থী। সো আমরা একটু চলে যাচ্ছি আমাদের প্রশ্নে, যেটা ছিলাম সেটাতে চলে যাই। আমরা এইখানে বলতে পারি ইচ ফার্নিচার বলবো না, আমরা বলবো ইচ পিচ অফ ফার্নিচার, ইচ পিচ অফ ফার্নিচার। দুইটা হইলে বলতাম টু পিসেস অফ ফার্নিচার, ঠিক আছে। সো এইভাবে সরাসরি এটার আগে কাউন্টেবল যে ডিটারমিনার সেটা বসানো যায় না। সো নন কাউন্টেবল নাউনকে আমরা গণনা করতে পারি না, দ্যাটস ওয়াই কাউন্টেবল ডিটারমিনার গুলো তার পূর্বে বসাতে পারি না। সো ডেফিনেটলি ভুলটা ছিল শুরুতেই, তো আমাদের আর দূর পরে যাওয়ার দরকার হয়নি। তারপরে পরে যদি যাই, এখানে আমার সাবজেক্ট সিঙ্গুলার আছে, ভার্ব সিঙ্গুলার আছে, এটা ঠিক আছে। আর বলছে অন সেল ফর 30%, 30% অফ, 30% অফ, এখানে কেমন 30% অফ, অফ 30%, 30% অফ, এইখানে 30% অফ দ্য রেগুলার প্রাইস, যে নিয়মিত প্রাইস যেটা রয়েছে তার 30% অফের কথা বলা হচ্ছে। আমার মনে হয় এইখানে একটু ভুল আছে কিনা, 30% অফ, এই 30% অফ এইখানে দ্য রেগুলার প্রাইস, রেগুলার প্রাইসের 30% অফ। সো সেখানে আমরা এইখানে ডেফিনেটলি 30% হওয়ার কথা, 30% হবে না। সো ডেফিনেটলি এটা একটা কারেকশন ছিল, এটা একটা কারেকশন করে দিলাম। তারপরে আমি এটা নিয়ে একটু মনে হয় একটু দ্বিধাদ্বন্দ্বে আছি, বিকজ হচ্ছে বলা হচ্ছে ইচ ফার্নিচার অন ডিসপ্লে ইন দ্য সেন্ট্রাল মল, সেন্ট্রাল মলের প্রত্যেকটা ফার্নিচার ইজ অন সেল, বিক্রির জন্য রাখা হয়েছে ফর 30% অফ। কি করে রাখা হয়েছে? 30% অফ দিয়ে রাখা হয়েছে। আচ্ছা, তো 30% অফ দিয়ে রাখা হয়েছে, ঠিক আছে, এটার এজ দরকার হবে না, এটা ঠিকই আছে, কোনো প্রবলেম নেই, বিকজ এখানে 30% অফ, এখানে 30% পার্সেন্টেজটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করছে, আর অ্যাডজেক্টিভকে এজ যুক্ত প্লুরাল করা যাবে না, অ্যাডজেক্টিভকে এজ যুক্ত প্লুরাল করা যাবে না, যুক্ত প্লুরাল করা যাবে না, ঠিক আছে। ওকে, সো এখানে আর কোনো ভুল নেই, আমরা ভুল হিসেবে একেই চুজ করছি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই যে প্রশ্নটি, এই প্রশ্নটিতে বলা হচ্ছে আইডেন্টিফাই, খুঁজে বের করেন, দ্য ইয়ার, ভুল খুঁজে বের করেন, ফ্রম দ্য ফলোইং আন্ডারলাইন পার্টস অফ দ্য সেন্টেন্স। যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে তার মধ্যে কোনটা ভুল আছে সেটাকে খুঁজে বের করতে বলা হচ্ছে। এখানে প্রশ্নটি পড়া হচ্ছে যে অ্যাজ রোড ট্রাফিক ইনক্রিজ, যদি রোডে ট্রাফিক বেড়ে যায়, elevated highway are built to help solve the problem of traffic jam, ট্রাফিক জ্যামের সমস্যার সমাধানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা যেতে পারে, সেটা কথা বলা হচ্ছে। তো শিক্ষার্থী, এখানে খুবই কমন একটা ভুল, এবং সেটা ভাষাগত ভুল, সিমেন্টিক্যাল ইরর বলা যেতে পারে। সেটি হচ্ছে যে রোড ট্রাফিক বলা দরকার নেই, ট্রাফিকটা রোডেই হয়। সো আমাকে অতিরিক্ত রোড ট্রাফিক বললে সেটা অতিরঞ্জিত হয়ে যাবে, রিডান্ডেন্সির মতো হয়ে যাবে ডেফিনেটলি, তাহলে আমরা রিডান্ডেন্সি করবো না, রোডটাকে ব্যবহার করবো না। সো ভুলটা আছে এতে, আমরা রোড ট্রাফিক না বলে আমরা শুধু বলবো অ্যাজ ট্রাফিক ইনক্রিজেস, যদি ট্রাফিকটা বৃদ্ধি পায় আর কি, বা ট্রাফিক বৃদ্ধির কারণে বলতে পারি। সো প্রিয় শিক্ষার্থী, আমরা এই প্রশ্নটিতে তাহলে এ নাম্বারটাকেই সঠিক উত্তর, ভুল উত্তর হিসেবে নিচ্ছি, মানে সঠিক উত্তর এ, কিন্তু ভুল আছে এতে আর কি। সো এটা সঠিকটা কি হবে সেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি। 46 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি সলভ করতে চাই। এই প্রশ্নটি মূলত প্রোনাউন থেকে এসেছে। বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, দ্য মোবাইল সেট ইজ। আমরা এই প্রশ্নের প্রত্যেকটা এই পর্যন্ত কিন্তু সেম দেখতে পাচ্ছি, যেহেতু এই পর্যন্ত সেম দেখতে পাচ্ছি, সেহেতু আমাদের এই অংশটি না দেখলেও চলবে, আমরা পরবর্তী সেকশন থেকে দেখি। একটু খেয়াল করবেন, এখানে একটা রিডান্ডেন্সি আছে, সো এটাও কিন্তু রিডান্ডেন্সি টাইপের প্রশ্ন, রিডান্ডেন্সি, ঠিক আছে। কেমন? যে সেম যেখানে আছে, লাইক, লাইক মানে তো মতো বা একই, সেম মানে তো একই, একই জায়গায় এই দুটো শব্দকে ব্যবহার করা যাবে না। সো এই তিনটা সেন্টেন্সে এই সেম কাজ করা হয়েছে। আবার এইখানে ঠিক আছে, দ্য সেম অ্যাজ, দ্য সেম অ্যাজ দুইটা জিনিসের মাঝখানে বসে, দুইটা নাউন বা দুইটা প্রোনাউনের মাঝে বসে, তো সেটা বসেছে। আমি প্রোনাউনের যখন ক্লাসটি নিব তখন দ্য সেম অ্যাজ, ইনস্টেড অফ, ডিফারেন্ট ফ্রম, এবং অ্যালাইক কোথায় বসে, একই সাথে লাইক, ইনস্টেড, ডিফারেন্ট, দ্য সেম কোথায় বসে, এটা নিয়ে সাধারণ একটি আলোচনা আপনাদেরকে দিব। এটা থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়, কিন্তু এই টপিকটা খুব কমন, খুব কমই মানুষ হয়তো পড়িয়ে থাকেন। এই টপিকটা আপনাদেরকে অসাধারণভাবে পড়িয়ে দিব ইনশাল্লাহ। এখন একটা ধারণা দিয়ে যেতে পারে, যেমন হচ্ছে আমরা বলতে পারি দ্য সেম অ্যাজ, দ্য সেম অ্যাজ, ইনস্টেড অফ, ইনস্টেড অফ, তারপর হচ্ছে ডিফারেন্ট ফ্রম,
ডিফারেন্ট ফ্রম, এবং হচ্ছে সিমিলার টু, ডিফারেন্ট ফ্রম, সিমিলার টু, সিমিলার টু এবং লাইক, এরা দুইটা নাউনের মাঝে বসে। দুইটা নাউনের কি, দুইটা নাউন বা হতে পারে প্রোনাউন, এর মাঝখানে বসে, ঠিক আছে? এর মাঝখানে বসে, বসে দুইটার মধ্যে মানে সংযুক্তি করে দেয়, যুক্ত করে দেয় আর কি। আবার আহ, এই যে এর অল্টারনেটিভ হিসেবে দা সেম, দা সেম এবং ইন এ স্টেট, ইন এ স্টেট, সাথে রয়েছে ডিফারেন্ট, ডিফারেন্ট এবং হচ্ছে সিমিলার, সাথে আছে অ্যালাইক, অ্যালাইক। সো এইটা হচ্ছে দুইটা নাউনের শেষে বসে, দুটি নাউন এর শেষে বসে, শেষে বসে, ঠিক আছে? সো উদাহরণ হিসেবে দিতে পারি, দিস কোট, দিস কোট, সিওএটি, কোট ইজ দ্য সেম অ্যাজ, সেম অ্যাজ দ্যাট কোট, এই কোটটি ওই কোটটার মতো, ঠিক আছে? এই কোটটা ওই কোটটার মতো। দেখেন এই যে দুইটা নাউনের মাঝে বসেছে। আবার আমি যদি বলি দিস কোটস, দিস কোটস, দিস কোর্স, এই কোড গুলো আর দ্য সেম, দেখেন এটা দুইটা নাউনের শেষে বসে। দুইটা কোড আমরা দিস কোড এন্ড দ্যাট কোড আর দ্য সেমও বলতে পারতাম, আবার দুইটাকে একসাথে করে বলা যায় দিস কোডস আর দ্য সেম, ঠিক আছে? এভাবেও বলা যায়। আবার বলা যায় দিস কোড এন্ড দ্যাট কোড আর দ্য সেম, এভাবে বলা যায়, দুইটা নাউনের শেষে যায় বসলো। সো এবার এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে উত্তর ডেফিনেটলি সিটা হচ্ছে অপশন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই, পরবর্তী সেশনে যেতে চাই। আমরা 47 নাম্বার যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, বলা হচ্ছে which of the following sentence construction is incorrect, কোন সেন্টেন্সটি গঠনটা ভুল আছে। ট্যাগ কোশ্চেন থেকেও এডিতে প্রশ্ন এসেছে, ভাববার বিষয়, ঠিক আছে? তো ট্যাগ কোশ্চেনের প্রশ্ন আমরা একটু খেয়াল যদি করি, আমরা দেখতে পাচ্ছি নো বডি কল্ড, নো বডি ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে দেই ব্যবহার করা হয়। আর নেগেটিভ যেহেতু, তার মানে এখানে অক্সিলারি নেই, ডিড আনতে হবে। নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হবে, তো ডিডেন্ট হবে না, এটা ঠিক আছে। এবার বলা হচ্ছে ওপেন দ্য ডোর, ভার্ব দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা উড ইউ ব্যবহার করি না, আমরা ব্যবহার করি উইল ইউ। সো ডেফিনেটলি এটা ভুল আছে, আমাদেরকে ইনকারেক্ট খুঁজে বের করতে বলা হয়েছে, সো উত্তর হবে এটা। এবার আমরা যদি দেখি হি ইজ ইউর ব্রাদার, ইজেন্ট হি, ঠিক আছে এটা। আবার আমরা যদি দেখি দ্য মিটিং ইজ অ্যাট 10 o'clock দিলে ভালো হইতো, যাই হোক, বা অ্যাট 10টার সময় হবে, সেটাই বোঝাচ্ছে। সো ইজ অ্যান্ড ইট, ঠিক আছে। সো ভুল আছে কোনটা, আমাদেরকে ভুল খুঁজে বের করতে বলা হয়েছে বি নাম্বার, বি নাম্বারটাই আমাদের সঠিক উত্তর। ভুলটা খুঁজে বের করাটাই সঠিক উত্তর আর কি। তো ট্যাগ কোশ্চেন থেকেও প্রশ্ন আসে, এটাও আমরা অ্যানালাইসিস করে পাইলাম। তো আমরা গ্রামারে আসলে কোনো টপিক এক্স্যাক্টলি আপনি বাদ দিয়ে যেতে পারবেন না, কারণ প্রত্যেকটা গ্রামারটা হচ্ছে ইন্টার রিলেটেড, চেইনের মতো। সো একটাকে বাদ দিলে আরেকটা ক্ষতিগ্রস্ত হবে, আরেকটা যায় বোঝা যায় না, হ্যাঁ। সো এইখানে দেখেন সিমেন্টিক কিছু কোশ্চেন রয়েছে, যেগুলো অর্থবোধক ভাবে প্রশ্নের উত্তর দিতে হয়। যেমন বলা হচ্ছে ফিল ইন দা গ্যাপ ইন সেন্টেন্সেস, যখন আইবিএ প্রশ্ন করে তখন এই ধরনের প্রশ্ন দিয়ে থাকে, বিএমও দিয়ে থাকে। বলছে রিসেন্টলি ল্যাঙ্গুইস্টিক রিসার্চ হ্যাজ শেড লাইট ওয়ান, বাট সাম্প্রতিক সময়ে একটি ভাষাগত যে কি হয়েছে, গবেষণা হয়েছে, সেখানে শেড লাইট ওয়ান, আলোকপাত করা হয়েছে বা গুরুত্ব দেওয়া হয়েছে দ্য রোল প্লেড বাই দ্যাশ রিগার্ডলেস অফ দেয়ার জেন্ডার, মানে হচ্ছে বৈষম্য নিয়ে কথা বলা হচ্ছে। দ্য ওয়ে পিপল স্পিক, হাউ ওয়ার স্পোকেন, হাউ ডু পিপল স্পিক, পিপল আর স্পিকিং। খেয়াল করেন এখানে আমরা গ্রামাটিক্যাল ইররগুলোকে খুঁজে বের করি। যখন ডাব্লিউএইচ ওয়ার্ডে আরেকটি সেন্টেন্সকে যুক্ত করবেন, তখন আমাদের প্রথমে সাবজেক্ট আনতে হবে, তারপরে ভার্ব আনতে হবে। এটাকে বলা হয় ইনডিরেক্ট কোশ্চেন বা ইনভাইটেড কোশ্চেন। কিন্তু এই সেন্টেন্সে আমার ডাব্লিউএইচ ওয়ার্ডের কোনো প্রয়োজন নেই, এবং এখানে এই দুইটা ভুল আছে। কিভাবে? পিপল ওয়ার স্পোকেন, মানুষকে বলানো হয় না, মানুষ নিজেই বলে। সো এটা প্যাসিভ করার দরকার নেই, এটা ভুল, হ্যাঁ। এরপর এটা খেয়াল করেন, এই যে বললাম প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড যখন আরেকটি সেন্টেন্সকে যুক্ত করার জন্য বসে, তখন প্রথমে সাবজেক্ট আসে, তারপর ভার্ব আসে। অক্সিলারি ভার্ব কিন্তু আগে আসে না, অক্সিলারি ভার্ব তখনই আগে আসে যখন শুধু কোশ্চেন করা হয়, ঠিক আছে? তো এটাতে কোশ্চেন করা হচ্ছে না, এটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড মাঝে বসায় আরেকটি সেন্টেন্সকে যুক্ত করা হচ্ছে। সো অক্সিলারি ভার্বটা আগে আসার প্রয়োজন নেই বা আসতে পারবে না, এটা গ্রামাটিক্যাল ইরর। সো বি আর সি অপশনটাকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন। এরপর আপনার অপশন এ আছে এবং ডি আছে, এই দুটোর মধ্যে আপনি কোনটাকে ইউজ করবেন? বলতেছে দা ওয়ে পিপল স্পিক, যেভাবে মানুষ কথা বলে, কথা বলার উপায়টাকে বোঝাচ্ছে। তাহলে এই যে বাই দা ওয়ে, এটি একটি ফ্রেজাল ওয়ার্ড। বাই দা ওয়ে পিপল স্পিক, যে ওয়েতে বা যে উপায়ে মানুষ কথা বলে, সেটার উপর আলোকপাত করা হচ্ছে, ঠিক আছে? তো এইখানে আমরা যে মিনিং এর দিকে তাকাই, তাহলে বাই দা ওয়ে পিপল স্পিকটাই সঠিক। আমার এখানে অতিরিক্ত নন ফাইনাইট, সরি ফাইনাইট ভার্বের কোনো প্রয়োজন নেই, কারণ এই সেন্টেন্সে অলরেডি ফাইনাইট ভার্ব আছে। সিম্পল সেন্টেন্সে একের অধিক ফাইনাইট ভার্ব আসতে পারে না, এটাও একটি গ্রামাটিক্যাল ইরর। সো এখানে একটা ফাইনাইট ভার্ব আনা হয়েছে, এটা ভুল। সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকে। কয়টা ফাইনাইট ভার্ব থাকে? একটাই ফাইনাইট ভার্ব থাকে, ঠিক আছে?
সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকে। তো শিক্ষার্থী, আমি মূলত প্যাডে ক্লাস নিচ্ছি, সো এটাতে একটু ঝামেলা করছে আজকে, কয়েকদিন ধরেই ঝামেলা করছে, আজকে না। সো এই জন্য একটু ঝামেলা পথে হচ্ছে মাঝে মাঝে। সো সমস্যা নেই, আমরা ক্লাসটি শেষ করছি, দ্রুতই শেষ করব। আমি পুরো প্রশ্নটাই সলভ করে দিব 25টা শেষ হলেই। খুব শীঘ্রই হয়তো আপনারা আমাকে স্মার্ট বোর্ডে দেখতে পাবেন ইনশাল্লাহ। সো প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমরা 49 নাম্বার প্রশ্নে, কারণ টিচার যদি একটু হেলে দুলে একটু হেঁটে হেঁটে ক্লাস নিতে পারে বা একটু দাঁড়ায় ক্লাস নিতে পারে, তাহলে ক্লাসে এনার্জিটা ভালো দেওয়া যায়, আর ক্লাসে বেশি বেশি ফোর্স দেওয়া যায়, শিক্ষার্থীদেরকে আরো ভালোভাবে অঙ্গভঙ্গির মাধ্যমে, কথার মাধ্যমে, হেসে কেঁদে নানাভাবে বোঝানো সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থী, এই সেন্টেন্সটিতে বলা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স। এটা সিমেন্টিক একটা কোশ্চেন, অর্থগতভাবে প্রশ্নের উত্তরটা দিতে হবে। সয়েল এর দ্য রেজাল্ট ড্যাশ ইন ইন্টারাক্টিং, কি বলছে, ইন্টারাক্টিং প্রসেসেস। বলতেছে মাটি হচ্ছে উপাদান, মাটির ফলাফলটা মাটির তৈরি হয়েছে মিথস্ক্রিয়ার প্রক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে, ইন্টারাক্টিং প্রসেসের মাধ্যমে, মিথস্ক্রিয়া মানে অনেক কিছু সংমিশ্রণের মাধ্যমে, হ্যাঁ। ড্যাশ ব্রিং ডিফারেন্ট ম্যাটেরিয়াল টুগেদার, যেটা অনেকগুলো উপাদানকে একত্রিত করেছে। একটু খেয়াল করবেন এই সেন্টেন্সটিতে বলা হচ্ছে যে সয়েল আর দ্য রেজাল্ট অফ দ্যাশ ইন্টারাক্টিং প্রসেসেস, কিছু উপাদানের সমন্বয়ে মাটি তৈরি হয়েছে, মাটি উৎপাদিত হয়েছে, মাটি গঠিত হয়েছে। সো এই যে কিছু কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সাম। আমরা কোনোভাবে ফিউ ব্যবহার করবো না। ফিউ মানে তো অল্প বা নেই বললে চলে, যেখানে সরি, অল্প, নেই বললে চলে না, অল্প আছে। সো এটা অল্প দিয়ে তৈরি হয়নি, অনেক কিছু উপাদান দিয়ে তৈরি হয়েছে। মোস্ট এর সাথে অফ দা থাকা দরকার ছিল। আবার সাস দিতে গেলে তার সাথে আবার ডট ডট দ্যাট ব্যবহার করতে হয়, এবং এখানে একটা আর্টিকেল ব্যবহার করে তারপর অ্যাডজেক্টিভ দিতে হয়, সেটা একটা জটিলতা রয়েছে। সাস ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট নিয়ে আমি কথা বলবো, এটাও গ্রহণযোগ্য নয়। সো এই যে এইগুলো গ্রহণযোগ্য নয়, এবার এটাকে যদি আমরা খেয়াল করি, মিনিং এর দিক থেকে যদি খেয়াল করি, সাম আর দ্য রেজাল্টস অফ সাম ইন্টারাক্টিং প্রসেস, সরি, সয়েলস আর দ্য রেজাল্টস অফ সাম ইন্টারাক্টিং প্রসেসেস, মানে হচ্ছে অনেক কিছু প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে, দ্যাট ব্রিংস ডিফারেন্ট, বা মিথস্ক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে, দ্যাট ব্রিংস ডিফারেন্ট ম্যাটেরিয়াল টুগেদার, যেখানে অনেকগুলো উপাদান বা ভিন্ন ভিন্ন উপাদানগুলোকে একত্রিত করা হয়েছে বা করেছে বা এনেছে, হ্যাঁ। সো এই যে দ্যাট সেন্টেন্সটি এখানে সাবজেক্টিভ বা রিলেটিভ সাবজেক্ট হিসেবে কাজ করছে এবং রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে। সো রিলেটিভ প্রোনাউন, প্রোনাউন থেকে অনেকে বলে প্রশ্ন হয় না, অসংখ্য প্রশ্ন হয় ব্যাংকে, প্রোনাউন থেকে প্রশ্ন ছাড়া প্রশ্ন করে না, এটা আপনি লিখে রাখতে পারেন। সো প্রোনাউন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর বাংলাদেশ ব্যাংক এডি, সিনিয়র অফিসার এবং কম্বাইন্ড ব্যাংক এক্সামের জন্য কিন্তু। সো দ্যাট ব্রিংস বলতে পারি ডিফারেন্ট ম্যাটেরিয়ালস টুগেদার, সো এখানে দ্যাটটা অ্যাপ্রোপ্রিয়েট। সো ডেফিনেটলি সঠিক উত্তর হিসেবে আমরা বি কে চুজ করছি। আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, আপনারা যে কোনো চাকরির পরীক্ষা, বিশেষ করে আপনি যদি সামনে বাংলাদেশ ব্যাংকের এডি এবং সিনিয়র অফিসারের পরীক্ষা দিবেন, এক্ষেত্রে চেষ্টা করবেন বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করা, এবং সেটা যখন আপনি অ্যানালাইসিস করবেন, আপনি খুব সুন্দর একটা আইডিয়া গ্যাদার করতে পারবেন। অন্যের মুখ থেকে শোনা, নিজে অ্যানালাইসিস করে আইডিয়াটা গ্যাদার করা, এটা ডিফারেন্ট থিং। কারণ আমি আজকে যে আইডিয়া আপনাকে দিচ্ছি, এটা আমি একসময় পড়াশোনা করার ফল। সো আপনিও আইডিয়াটা তখনই পেয়ে যাবেন যখন আপনি পড়াশোনাটা করবেন, ঠিক আছে, কারণ 2 দিন পর তো আপনিও এমন একজন হবে যে আরেকজনকে পরামর্শ দিবেন, রাইট? তো আপনার শিক্ষার্থী, আমি এটা বিশেষ অনুরোধ রাখতে চাই আপনাদের কাছে, এবং যেটা আপনাদের করার কথা সেটা আমি করে দিচ্ছি, যেন আপনারা কিছুটা হলেও শিখতে পারেন যে বিষয়টি কিভাবে করতে হয় আসলে। প্রিয় শিক্ষার্থী, আমরা 50 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা একটু দেখতে চাই। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। দ্য বেবি ক্লিংস দ্যাশ ইজ মাদার্স ক্লথ। বেবিটা হচ্ছে তার মার কাপড়কে শক্ত করে ধরে রাখছে, ঝাপটে ধরে রাখছে। তো এই এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এখানে আমার আসলে কিছু বলার নেই, শক্ত করে ধরা বা আঁকড়ে ধরা, ক্লিংস টু হবে। আর এটা মনে রাখবেন। সো আমরা এখানে বুঝতে পারলাম যে প্রিপজিশন মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে কিন্তু প্রশ্ন আসে, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। তার মানে কোন কোন টপিকগুলো আমরা গুরুত্ব দিচ্ছি সেটা অ্যানালাইসিসের মাধ্যমে পেয়ে যাচ্ছি, যে কোথা কোথা থেকে আসলে প্রশ্ন হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা 31 নাম্বার কোশ্চেনে আমরা একটি স্পেলিং দেখতে পাচ্ছি। ব্যাংকের প্রশ্নে স্পেলিং থাকবেই, মাস্ট, এটা আপনি 100% লিখে রাখতে পারেন। এক্ষেত্রে যদি আপনি কমন পেতে চান, আমার পরামর্শ থাকবে বিগত বছরের যত চাকরির পরীক্ষা হয়েছে, সকল চাকরির পরীক্ষা যে প্রশ্নগুলো এসেছে, খুব বেশি না, কারণ একই জিনিসই বারবার রিপিট হয়, ওগুলো যদি আপনি পড়ে ফেলেন তাহলেই হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্স, এই বানানটি সহজ, এবং আমরা এখানে এসটা ভুল করে করে বলে ফেলি। সো এটা ভুল করার কোনো সুযোগ নেই। এই প্রেসিডেন্স বানানটি যদি একটু খেয়াল করি, প্রি, এটা হচ্ছে প্রিপজিশনের প্রি, এরপরে সিইসি, এরপরে ডিইএনসি, ড্যান্স, এইভাবে আপনি মনে রাখবেন, প্রিসিডেন্স, প্রিসিডেন্স, পিআরই প্রি, সিইসি, এরপর হচ্ছে ডিইএনসি, ড্যান্স, প্রিসিডেন্স। প্রিয় শিক্ষার্থী, প্রিসিডেন্স মানে হচ্ছে অগ্রাধিকার। আহা, এই যে জানতাম এটা এরকমই হবে, ওকে লেখা যাচ্ছে, যাক সমস্যা নেই।
অগ্রাধিকার, এই জন্য বারবার আমি পিনটাকে ইয়া করে দিচ্ছিলাম, তারপরেও একটু ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা, অগ্রাধিকার, অগ্রাধিকার, ঠিক আছে। সো উত্তরটা হবে অপশনে, বাকিগুলো ভুল আছে। আপনি এটা ওয়ার্ডে উঠালে দেখবেন যে বাকিগুলো এমনি ভুল দেখাচ্ছে। অটোমেটিক্যালি কারেক্ট করা, আমাদের ফোনে যারা টাইপ করি অটোমেটিক্যালি কারেক্ট বানান আসতে আসতে আমরা এখন আর বানান মনে রাখতে চাই না। সো বাংলাদেশ ব্যাংক চাই যে আমরা বানান মনে রাখি। কি বলছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, এখানেও কারেক্ট। এই প্রশ্নগুলোর ক্ষেত্রে একটা ইনফরমেশন দিয়ে রাখি, অনেক সময় কারেক্ট না ইনকারেক্ট এটা আমরা ভুল করি, দেখি না যে কারেক্ট জানতে চেয়েছে আমার কাছে না ইনকারেক্ট। বি কেয়ারফুল অ্যাবাউট ইট, যে কারেক্ট জানতে চেয়েছে নাকি কারেক্ট জানতে চেয়েছে, এটার বিষয়ে আপনি খেয়াল রাখবেন প্রিয় শিক্ষার্থী। বলা হচ্ছে সিজোফ্রেনিক, মানে হচ্ছে মানসিক বৈকল্য বা মানসিক রোগ যার রয়েছে। তো সিজোফ্রেনিক, এই যে হচ্ছে সিজোফ্রেনিক, সিজোফ্রেনিয়া বলা হয় তো মানসিক রোগকে। সো ডেফিনেটলি ডি নাম্বারটা সঠিক উত্তর। সো আমরা বুঝতে পারলাম স্পেলিং পড়া বাদ দিয়ে আমরা পরীক্ষার হলে যেতে পারছি না। স্পেলিং পড়া বাদ দিয়ে যখন স্পেলিং গুলো পড়বেন, আমার পরামর্শ থাকবে অর্থ সহ পড়বেন, এটাতে আপনিই বেনিফিটেড হবেন প্রিয় শিক্ষার্থী। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি ভয়েস চেঞ্জ, আমি প্রায় শিক্ষার্থীদেরকে বলে থাকি যে ভয়েস চেঞ্জের একটা ক্লাস আমার করবেন ডেফিনেটলি। আপনারা আজীবন মনে হবে যে পড়াশোনাটাই একটা ভুল পদ্ধতিতে শিখেছিলাম। ন্যারেশনের ক্ষেত্রেও সেম কথাবার্তা থাকবে, আমার পড়াশোনার সিস্টেমটাই ভুল ছিল আমার মনে হবে। ওই বয়সে আপনি এরকম একটা ক্লাস পাইলে আপনার মনে হবে যে ভালো করতেন। প্রিয় শিক্ষার্থী, আপনাদের অবগত করতে চাই, ব্যাংকে ভয়েস চেঞ্জ ন্যারেশন থেকে প্রশ্ন হবেই। যদি আইবিএ প্রশ্ন করে তাহলে কথাটা ভিন্ন। তবে মনে রাখবেন, অধিক পরীক্ষার প্রার্থীদের যেখানে থাকে সেখানে সাধারণত আইবিএফ পরীক্ষা করে না, সো পরীক্ষা নেয় না। সো এটাতে আপনি খুব বেশি টেন্স হওয়ার দরকার নেই। আপনি চিন্তাই করে নিতে পারেন যে বিআইবিএম, আর্টস ফ্যাকাল্টি, এফবিএস ফ্যাকাল্টি, বা হচ্ছে কি বলবো, সিটিআই, এই ধরনের ফ্যাকাল্টিগুলো প্রশ্ন নিতে পারে। বা আরো কয়েকটা ফ্যাকাল্টি আছে যারা পরীক্ষা নিতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যেতে চাই একটু সামনের দিকে। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি 53 প্রশ্ন আমার বুঝে ফেললাম। ও সরি সরি সরি, 53 নাম্বার প্রশ্ন তো সলভই করিনি। দেখেন, আমি আপনাকে এটা নিয়ম এখনই শেখাই। এই যে সেন্টেন্সটাকে ভয়েস চেঞ্জ করতে বসে, খুব সহজ একটা নিয়ম শেখায়। এটা কোন টেন্সে আছে? পাস্ট পারফেক্ট টেন্সে আছে না, পাস্ট পারফেক্ট। আমি আপনাকে বলছি যে টেন্সে আছে তার পরের টেন্সের অক্সিলারি। পাস্ট পারফেক্ট টেন্সের পরের টেন্স কোনটা? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার বলেন তো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি কি কি আছে? আপনার নিশ্চয়ই মনে আছে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি আছে হ্যাড বিন, হ্যাড বিন। পাস্ট পারফেক্টে ছিল শুধু হ্যাড, আর এখানে আছে হ্যাড বিন, রাইট? এইবার আপনি অপশনের দিকে তাকান। হ্যাড বিন আছে? নাই। হ্যাড বিন আছে? আছে। হ্যাড বিন আছে? আছে। নাই। হ্যাড বিন আছে? নাই। এই কয় সেকেন্ড লেগেছে উত্তর দিতে আমাকে জানায়েন, ধন্যবাদ দিয়ে যায় না একটা, হ্যাঁ? যে যে টেন্সে আছে পরের টেন্সের অক্সিলারি। প্রেজেন্ট ইনফিনিট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি। আরো অনেক কথাবার্তা এখানে আছে কিছু, যে একটা ডিফারেন্ট রুলস আছে, সেগুলো আমি আপনাদেরকে পরবর্তীতে এক্সপ্লেইন করবো ভয়েস চেঞ্জ ক্লাসে ইনশাল্লাহ। সো আমরা এখান থেকে এই সিদ্ধান্তে উপনীত হইতেছি যে ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন আসে প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ। আমরা চলে যাচ্ছি 54 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে, এই প্রশ্নটি বলা হচ্ছে আইডেন্টিফাই, খুঁজে বের করেন দ্য মিসিং ওয়ার্ড, মিস ওয়ার্ডটিকে ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সটিতে which method of organizing content points you did feel more comfortable, কোনটার সাথে আপনি বেশি কমফোর্টেবল করেন। তাহলে কোনটার সাথে আপনি কমফোর্টেবল করেন, সেটার ক্ষেত্রে কমফোর্টেবল উইথ ব্যবহার করতে হবে। এটা তো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো আগেই আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়ে গিয়েছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে, সো এটা আমাকে পড়তে হবে। বিটুইন যখন দুইয়ের মধ্যে বোঝায় তখন আমরা ব্যবহার করি, এবং দুইয়ের অধিক বোঝালে ব্যবহার করি দুইয়ের অধিক। সো এইটার প্রশ্ন এখানে আসবেই না। আর এটা হচ্ছে আহ দুইয়ের মধ্যে, দুইয়ের মধ্যে। আর যদি বলেন স্যার হ্যাড, হ্যাভ, নো, এটা তো হবেই না, কারণ একটা সেন্টেন্সে একটার বেশি ফাইনাইট ভার্ব থাকতে পারবে না, অলরেডি সেটা আছে। সো আমি আর কোনো ফাইনাইট ভার্ব আনতে পারবো না, তাহলে হ্যাভটাকে উত্তর নিতে পারবো না প্রিয় শিক্ষার্থী। আমরা 55 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি দেখতে চাই। আহ কয়েকদিন ধরে ধরে ক্লাস নেব নেব করে ইলেকট্রিসিটির কারণে আসলে নিতে পারছিলাম না, আজকে সুযোগ পেয়েছি, এই জন্য রেকর্ড করে ফেলছি। ডেফিনেটলি আপনার ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখবেন, হ্যাঁ। আইডেন্টিফাই দ্য মিসিং ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সটি তো মিসিং ওয়ার্ডটাকে খুঁজে বের করতে বলা হয়েছে। এখানে একটা ফ্রেজাল ওয়ার্ড আছে, বলা হচ্ছে তমাল বিহেভ স্ট্রেঞ্জলি অ্যাট টাইম। তমাল এমন একটা বিহেভ, অদ্ভুত টাইপের আচরণ করতেছে, দেয়ারফর নোবডি গেট অ্যালং উইথ হিম, মানে কেউ আসলে তার সাথে কি করব, কেউ তার সাথে মানিয়ে নিতে পারছে না, বা কারোর সাথে সে মানিয়ে নিতে পারছে না, বা কাউকে সে আপন মনে করতে পারছে না, এরকম আর কি। বা কি বলবো, এটাকে কি বলা যায়, কারোর সাথে আহ,
ওটাকে কি বলে, হয়তো মানিয়ে নিতে পারছে না বা কারোর সাথে আসলে মানে মিল হইতেছে না আর কি, কারোর সাথে পর্তায় পড়তেছে না আর কি, ঠিক আছে। সো তমাল বিহেভ স্ট্রেঞ্জলি এট টাইম, তমাল এমন একটা আচরণ করতেছে, অ্যান্ড দেয়ারফর নোবডি গেটস হিম, গেট অ্যালং উইথ হিম, কারণ হচ্ছে কেউ তার সাথে মানায় নিতে পারতেছে না, ঠিক আছে। সো তমাল বিহেভ স্ট্রেঞ্জলি এট টাইমস, এমন এমন অদ্ভুত আচরণ করতেছে, অ্যান্ড দেয়ারফর অতএব হচ্ছে নোবডি গেট অ্যালং উইথ হিম, কেউ তার সাথে মানায় নিতে পারতেছে না, পর্তায় পড়তেছে না কারোর সাথে তারা আর কি। সো ডেফিনেটলি এটি একটি ফ্রেজাল ওয়ার্ড, গেট অ্যালং উইথ। সো এটিও আপনারা মনে রাখবেন, ফ্রেজাল কিছু ওয়ার্ড আছে ইম্পর্টেন্ট, সেগুলো এক্সাম পেড এবং ইন্ডিয়া ভিক্স থেকে সার্চ করলে পাওয়া যায়, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। ইভেন বিভিন্ন ব্যাংকের বইও আপনারা এগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো 56 আমার প্রশ্নটি আমরা দেখতে চাই, বলা হচ্ছে যে চুজ দ্য ওয়ার্ড ফর্মস অ্যান্টোনিম অফ অরিজিনাল উইথ দ্য প্রিফিক্স আইআর, আইআর যোগ করে কোন প্রিফিক্স গুলো গঠিত হতে পারে। সো একটু খেয়াল করেন, এখানে যদি আমরা দেখতে পারি রেশনাল রয়েছে, এটাকে আমরা ইরেশনাল বলতে পারি, এটা মানে হচ্ছে অমূলক, ম্যাথ যখন করবেন তখন এটা সম্মুখীন হবেন। রিসোলিউট রয়েছে, ইরেসোলিউট বলতে পারি, এটা মানে হচ্ছে অটল থাকা। এরপরে হচ্ছে রেসপন্সিবল, আমরা বলতে পারি ইরেসপন্সিবল, মানে হচ্ছে দায়িত্বহীন, দায়িত্ব জ্ঞানহীন বলতে পারি, ঠিক আছে। দায়িত্ব জ্ঞানহীন, ঠিক আছে, জ্ঞানহীন বলতে পারি, বা যিনি দায়িত্ব নিতে চান না। সো উত্তরটা হবে অল অফ দিস, সবগুলোই। সো সবগুলোর সাথে অ্যান্টোনিম হিসেবে আইআর যুক্ত করে ব্যবহার করা যায়। সো আমরা প্রিফিক্স সাফিক্স থেকেও যে প্রশ্ন আসতে পারে সেটাও মনে হয় অবগত হতে পেরেছি, সেটাও আমরা বিভিন্ন সময় ক্লাসে আলোচনা করব। সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট ক্যান নট বি রিপ্লেস ফর দ্য ওয়ার্ড আন্ডারলাইন ইন দ্য সেন্টেন্স, বলছে ওই শব্দটাকে নির্ধারণ করেন যেটাকে চেঞ্জ করা যায় না, ঠিক আছে। মানে ওই যে এই শব্দটার মিনিং যা, এরকম শব্দের সাথে মিনিং মিল নেই। প্রিয় শিক্ষার্থী ক্লাস নিতে নিতে ইলেকট্রিসিটি অলরেডি গন, এই জন্যই আসলে কয়েকদিন ধরে আমি চাইলেও ক্লাসটা নিতে পারতেছি না। আর এখন তো আজকে তাও 40 মিনিট 50 মিনিটের মতো ছিল, মাঝে মাঝে 8 ঘন্টা 10 ঘন্টা 9 ঘন্টা থাকছে না, যেমন আজকে সারাদিনই ছিল না। ইভেন ফোনেও চার্জটা ছিল না যে আসলে কমিউনিকেশন করব বা অন্যভাবে কোনোভাবে কিছু করব। সো খুবই দুঃখজনক বিষয় ঘটে যাচ্ছে। সো এখানে নেভুলাস মানে হচ্ছে অস্পষ্ট, অস্পষ্ট। দ্রুত শেষ করি, নাহলে ব্যাকআপটা শেষ হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভেগ, ভেগ মানে অস্পষ্ট। এখানে যেটা রয়েছে টেনিউয়াস, সেটাও মানে অস্পষ্ট। এবং এখানে যেটা জাম্বলড রয়েছে সেটার মানে অস্পষ্ট। শুধু সেন্টেন্সাস যে শব্দটি রয়েছে সেটির মানে অস্পষ্ট নয়। তাহলে সেন্টেন্সাস মানে কি, যে ভালোভাবে লিখতে পারে, সংক্ষেপে লিখতেও পারে, বলতেও পারে, কোন একটা জিনিস সংক্ষেপে বলতেও পারে, লিখতেও পারে, এটাকে বলা হয় সেন্টেন্সাস। সো এই ছিল আমাদের 57 নম্বর প্রশ্ন। সো আমরা বুঝলাম যে সিনোনিম অ্যান্টোনিম থেকে অনেক বেশি প্রশ্ন দেখা যাইতেছে। সো সিনোনিম অ্যান্টোনিমকে গুরুত্ব দিবেন আপনারা। মুখস্থ পড়া এখানে আসলে আমার কিছু করার থাকলে আমি সেটা করে দিতাম, হয়তো ক্লাসে একটু একটু করে আরো মুখস্থ করে দেওয়ার চেষ্টা করব। সো ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্স আন্ডারলাইন ওয়ার্ডটাকে এ করো। এই প্রশ্নগুলো সবই হচ্ছে পেয়ারসন অবজেক্টিভ ইংলিশ থেকে কপি করে, ইন্ডিয়া ভিক্স এবং এক্সাম বেটা থেকে কপি করা। আচ্ছা, বাংলাদেশ সবসময় কপিতে থাকে, এবং লাস্ট বিসিএস এ আপনারা দেখবেন যে ইউপিএসসি কোশ্চেন কপি করে মেরে দিয়েছে। সো বলা হচ্ছে রিলিংকুইস্ট রয়েছে, আই রিলিংকুইস্ট মাই প্লেস, এবং বলতেছে ইন লাইন টু ব্যাক অ্যান্ড টক টু মাই ফ্রেন্ডস। সো রিলিংকুইশ মানে হচ্ছে ত্যাগ করা, ছেড়ে যাওয়া। সো এইখানে আমরা যদি দেখি যে এইখানে রিলিংকুইশের যে ত্যাগ করা ছেড়ে যাওয়া একটা খুব পরিচিত শব্দ ইলজেট রয়েছে, এটার মানেও ত্যাগ করা বা ছেড়ে যাওয়া, ত্যাগ করা। সো রিলিংকুইশ মানে হচ্ছে ত্যাগ করা, আবার বহিষ্কার করা হয় কিছু কিছু জায়গায় আপনারা এটা পাবেন। সো ত্যাগ করা লিখে দিই আমরা। এরপরে হচ্ছে আমরা পরবর্তী শব্দে চলে যেতে চাই, সেটা হচ্ছে, আচ্ছা বাকি শব্দগুলোর মিনিং বলে দিলে ভালো হতো কিনা। আহ বাকিগুলো একটু বলে দিই, সেটা হচ্ছে ডিফিডেন্ট মানে হচ্ছে, তো আমরা বুঝি ডিফিডেন্ট মানে হচ্ছে প্রতিরোধ, প্রতিরোধ করা, বা হচ্ছে প্রতিশোধ এরকমও বলা যেতে। ডিলেই বা ডিলে করা মানে হচ্ছে দেরি করা। আর রিমান্ডেড যেটা রয়েছে, রিমান্ডেড এটা মানে হচ্ছে পুনঃপ্রেরণ করা, মানে পুনরায় পাঠানো, প্রেরণ করা বা পুনরায় পাঠানো, ঠিক আছে। এরপরে আমরা পরের প্রশ্নটি চলে যাই। পরের প্রশ্নটা না, এটাও আমাদের প্রশ্ন, আমরা কালেক্ট করেছি। সো 59 নাম্বার যে প্রশ্নটি রয়েছে এটা দেখতে চাই। থ্রি অফ দ্য ফলোইং ওয়ার্ডস আর রিলেটেড ইন দ্য সেম ওয়ে হুইচ ইজ নট রিলেটেড, বলছে তিনটা শব্দ একসাথে রিলেটেড আছে, একটা রিলেটেড না, মানে এই তিনটার মধ্যে, মানে এখানে সাধারণত লেখা থাকে হুইচ ওয়ান ইজ দ্য ওয়াট,
ওয়ার্ড ওয়ান, হুইচ ওয়ান ইজ ওয়াট, মানে কোন শব্দটি হচ্ছে ওয়াট মানে অদ্ভুত, মানে অন্যগুলোর সাথে মেলে না, ব্যতিক্রম। সো ওইরকম বলা হচ্ছে যে হুইচ ওয়ান ইজ নট রিলেটেড টু আদার্স, কোনটি অন্যটির সাথে মিলে না আর কি। সো এখানে ড্রিভ যে শব্দটি রয়েছে এবং হচ্ছে কি রয়েছে, পারকোলেশন যেটা রয়েছে, পারকোলেশন এবং এফ্লুয়েন্স যেটা রয়েছে, ফ্লুয়েন্স এবং পারকোলেশন, অ্যাফ্লুয়েন্স এবং ড্রিপ, এটা মানে হচ্ছে চুইয়ে চুইয়ে ফোটায় ফোটায় পড়া, চুইয়ে চুইয়ে ফোটায় ফোটায় পড়া, ফোটায় ফোটায় পড়া, ঠিক আছে, বা হচ্ছে স্রোতের সাথে ভেসে যাওয়া, এরকম বলা যেতে পারে। তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইনটিউশন যেটা রয়েছে, এটা মানে হচ্ছে অনধিকার চর্চা করা বা অনধিকার প্রবেশ করা, অনধিকার প্রবেশ, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যতিক্রম, তো উত্তর হবে এটা। এগুলো কিন্তু উত্তর হবে না, কারণ এগুলো সবগুলোর মিনিং সেম, এইটা আর এটা, এগুলোর মিনিং সব সেম। তো উত্তর হবে, অ্যান্সারটা হবে বি। প্রিয় শিক্ষার্থী, আমরা 60 নাম্বার প্রশ্ন, আমরা প্রায় 25টা প্রশ্ন সলভ করে ফেলেছি। প্রিয় শিক্ষার্থী, লাস্ট কোশ্চেন দেখতে পাচ্ছেন যে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড, যেভাবে বলেছিলাম ঠিক সেভাবে ব্যতিক্রম ওয়ার্ডটাকে খুঁজে বের করতে বলা হচ্ছে। ওয়ার্ড ফ্রম দ্য ফলোইং অপশন, আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাউডিড রয়েছে, অ্যাক্লেইম রয়েছে এবং অ্যাপ্রোবেশন রয়েছে। এই সবগুলোর মিনিং কিন্তু সেম, এই সবগুলোর মিনিং হচ্ছে অনুমোদন দেওয়া, অনুমতি দেওয়া, এরকম বোঝায়। সো এইটা অনুমোদন, এটাও অনুমোদন, এটা অনুমোদন, এগুলোর মানে হচ্ছে অনুমোদন, অনুমোদন। আর রিভিয়ার যে শব্দটি রয়েছে, এটা মানে হচ্ছে পূজা করা, রিভিয়ার, পূজা করা, পূজা করা, ঠিক আছে। তো এই ছিল ব্যাপার। সো ডেফিনেটলি এটাই হচ্ছে ব্যতিক্রম, কারণ সবগুলো অনুমোদন, একটা হচ্ছে পূজা। সো এইটাই হচ্ছে ব্যতিক্রম, এটাই উত্তর হবে। সো এই ছিল বিষয়। আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা তো এখন করার সুযোগ থাকছে না। সো আমি বিশেষভাবে অনুরোধ জানাবো যে আপনাদের যে কোশ্চেন আছে বা আমার মধ্যে যে খামতি দেখেছেন, কমতি দেখেছেন, আমাকে সমালোচনা করার যে সুযোগ রয়েছে, সেটি ডেফিনেটলি আপনারা কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন। আর বা ভালো লাগলে আপনি ডেফিনেটলি সেটাও জানাবেন, এবং কোনো কোশ্চেন থাকলে সেটাও জানাবেন। ভুল ত্রুটি থাকলে সেটাও আপনি জানাতে পারেন আমাকে, কোনো সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থী, আপনাদের জন্য কাজ করতে চাই। আমরা মোটামুটি আপনাদেরকে এখন থ্যাংক ইউ দিতে চাই, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আমি মিজানুর রহমান। আল্লাহ হাফেজ।